রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তপবিজয় ঘোষের এখন প্রেম। আজকে গল্পের দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব। অফিস ছুটির পর কি মনে হয় শীতের 6 নম্বরে চেপে বসে। তারপর টালিগঞ্জ মসজিদটার কাছে নেমে একটা পুরনো বাড়ির প্রায়ন্ধকার সিঁড়ি ভাঙতে থাকে। 3 তলায় উঠে আসার পর মাসিমার মুখোমুখি। তিনি নিষ্প্রিয় কণ্ঠে বলেন, এসো বাবা, অনেক দিন দেখিনি যে, এদিকে আসা হয়নি। আপনি কেমন আছেন? গলা শুনে কৃষ্ণা বেরিয়ে আসে। অনেকক্ষণ আগে স্কুল থেকে ফিরেছে। গা হাত পা ধুয়ে সম্ভবত ঘর সংসারের কিছু কাজ সারছিল। সীতেশকে দেখে গম্ভীর হয়ে যায়। তুমি কি করতে এলে? কেন, এসে কি দোষ করলাম? সীতেশ হাসার চেষ্টা করে। কৃষ্ণা আরও গম্ভীর হয়। আচ্ছা তো, ফোনে বললাম না গোলমাল হতে পারে? এক্ষুনি চলে যাব। তোমার আসাই উচিত হয়নি। কৃষ্ণা রীতিমতো ধমকে ওঠে। সীতেশ গ্রাহ্য করে না। ঘরে ঢুকতে ঢুকতে বলে, মন্টুকে দেখছি না, বন্ধুর বাড়ি চলে গেছে, 2-3 দিন থাকবে। কেন? পাড়ায় খুব ধরপাকড় চলছে। মন্টুর বন্ধুরাও অনেকে পাড়া ছেড়ে গেছে। রাজনীতি করে বলে পুলিশের খাতায় ওর নাম আছে। তাই নাকি? শীতেশ অবাক হয়। এ খবর তার জানা ছিল না। কৃষ্ণা আর কিছু বলে না। সীতেশ লক্ষ্য করে ওর পাতলা শরীরটা এবার নুয়ে পড়েছে। মেঝে থেকে কি যেন কুড়িয়ে তুলছে। একটা সেফটি পিন। বুকের কাছ থেকে শাড়িটা সামান্য সরে গেছে। এক পলক তাকিয়ে সীতেশ মুখ ঘুরিয়ে নেয়। ভাঙা সেফটি পিনটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে কৃষ্ণা জানলা দিয়ে বাইরে ছুড়ে দেয়। তারপর সুইচ টিপে আলো জেলে বলে, চা খাবে? সীতেশ ঘাড় নাড়ে। ইচ্ছে তো করছে। কৃষ্ণা ভুরু কুঁচকে বলে, ঢং, সোজাসুজি বলছো না কেন? কৃষ্ণা চলে গেলে একা ঘরে শীতের সব কিছু খুঁটিয়ে দেখে। অনেক দিন এ বাড়িতে আসেনি। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন ঘটেছে কিনা লক্ষ্য করে। তারপর জানলার কাছে এসে দাঁড়ায়। নিচে রাস্তার মোড়ে একটা ট্যাক্সি হর্ন দিচ্ছে। তার পেছনে একটা প্রাইভেট বাস। লোকজন একটু যেন ত্রস্ত, এপাশে ওপাশে ছোটাছুটি করছে। গোলমাল কি শুরু হয়ে গেল? চাটুকু খেয়েই বেরিয়ে পড়বে সীতেশ। একটু পরেই কৃষ্ণা চা নিয়ে আসে। আর ঠিক তখনই সন্ধ্যার মুখে মুখে অল্প দূর থেকে ঘন ঘন বোমা ফাটার আওয়াজ আসতে থাকে। রাস্তার বাতিগুলো সহসা নিভে যায়। ধাবমান ব্যস্ততার সঙ্গে চাপা কোলাহল শোনা যেতে থাকে। সীতেশ জানলার আরো কাছে এসে দাঁড়ায়। দুশ্চিন্তার মুখ কালো করে কৃষ্ণা বলে, দেখলে তো শুরু হয়ে গেল। এখন যাবে কি করে? সীতেশ বলে, ঠিক চলে যাব। ওসব অভ্যেস হয়ে গেছে। কৃষ্ণা জানলা দিয়ে উকি দেয়। রাস্তাঘাট যে অন্ধকার। হ্যাঁ, ট্রামবাস বন্ধ হয়ে গেছে বোধহয়। হতে পারে। তাহলে খানিকটা হাঁটতে হবে। ধুত, ইয়ার কি ভালো লাগে না। কৃষ্ণা সত্যি সত্যি রেগে যায়। সে কে আসতে বলেছিল তোমাকে? কেন এলে? সীতেশ উত্তর দেয় না। কৃষ্ণার ক্রুদ্ধ উত্তেজিত মুখের দিকে তাকিয়ে থাকে। তার জন্য কৃষ্ণার এমন গভীর দুশ্চিন্তা সীতেশের ভালো লাগে। যেন অনেক দিন পরে ভালোবাসার একটা গাঢ় জীবন্ত রং কৃষ্ণার চোখে মুখে টলটল করতে দেখে। তার বুকটা হঠাৎই ফুলে ফেঁপে দুরন্ত সাহসী হয়ে ওঠে। তুমি কিছু ভেবো না কৃষ্ণা, গলি খুঁজি দিয়ে ঠিক বেরিয়ে যাব। বলতে বলতে সিঁড়ির দিকে এগোয় সীতেশ। আর তৎক্ষণাৎ খুব কাছাকাছি বিশাল শব্দে একটা ক্র্যাকার ফাটে। তারপরে অনবরত দুম দুম শব্দ। কৃষ্ণা কেঁপে উঠে বলে, না সীতেশ, তুমি যেও না, ফায়ারিং হচ্ছে। মাসিমাও এগিয়ে আসেন। বসে যাও বাবা, একটু দেখে যাও। এ বাড়ির প্রতিবেশীরা ছুটে এসে যে যার ঘরে খিল দিতে শুরু করে। তাদের মুখ থেকেই শোনা যায়, ব্রিজের কাছে একটু আগেই একজন পুলিশ খুন হয়েছে। থানার উপরেও কারা বোমা ছুঁড়েছে। মিলিটারি চারিদিক থেকে ঘিরে ফেলেছে। তারা মাইকে কারফিউ জারি করে দিয়েছে। এবার বাড়ি বাড়ি ঢুকে সার্চ হবে। চিরুনি তল্লাশি। সার বেঁধে পুলিশের গাড়ি এগিয়ে আসছে। সীতেশ আবার ঘরে ফিরে আসে। কৃষ্ণা জানলাটা বন্ধ করে দেয়। মাসিমা খুব ভয় পেয়ে বলেন, হ্যাঁ বাবা,
আমাদের ঘরও সার্চ হবে? সীতেশ বলে, হতে পারে, বিচিত্র কি? মাসিমার মুখ আরো সাদা হয়। তুমি যেও না বাবা, আজ এখানেই থাকো। কৃষ্ণা বলে, যাবে কি করে? বাইরে কারফিউ, দেখলেই গুলি। সীতেশকেও চিন্তিত দেখায়। হ্যাঁ, মানে হচ্ছে এখানেই রাত্রিবাস। কথাটা যথেষ্ট হালকাভাবেই বলার চেষ্টা করে, কিন্তু ভেতরে অসম্ভব অস্বস্তি ঘুরপাক খায়। সত্যি রাত্রিবাস এখানে, এই কৃষ্ণাদের বাড়িতে? কখনো এ বাড়িতে থাকেনি সে, থাকা যায় না। মাসিমা কি ভাববেন? অন্য ভাড়াটেরা কি ভাববে? তাছাড়া নিজের বাড়িতে মা ভাই বোনেরা সারা রাত ধরে চিন্তা করবে। পাড়ায় একটা ফোন করতে পারলে হয়। তোমাদের এই বাড়িতে কারোর ফোন আছে? কৃষ্ণা ঘাড় নাড়ে, নেই। রাস্তায় নামতে হবে। রাস্তায়? সীতেশকে ভারী বিচলিত দেখায়, কৃষ্ণাকে বিব্রত। মাসিমা বিবর্ণ মুখে একপাশে চুপ করে দাঁড়িয়ে থাকেন। একটু একটু করে রাত বাড়তে থাকে। বাইরে ঘন অন্ধকারে তীব্র সার্চ লাইট জ্বালিয়ে পুলিশের গাড়ি ছোটাছুটি করে। এরিয়ালের সরু ফলা সাপের জিভের মতো লকলক করে। কিছুক্ষণ নিঃশব্দ থাকার পর আবার কোথায় বোমা ফাটে। পুলিশের রাইফেল গর্জে ওঠে। দলবদ্ধ ছুটন্ত বুটজুতোর বিকট শব্দে ভাঙা বাড়ির ডেরা থেকে কবুতরেরা উড়ে পালায়। নিচের উঠোনের গোয়াল থেকে গরুগুলো ডাকতে থাকে। অগত্যা কৃষ্ণাদের বাড়িতে রাত্রিবাসের জন্য প্রস্তুত হতে হয় সীতেশকে। নানা রকম ভাবনা আতঙ্কের মধ্যেও মাসিমা রান্না করেন। সীতেশকে খেতে হয়। যতটা সম্ভব যত্ন করেই খাওয়ান মাসিমা। এখন সীতেশকে তার অপ্রয়োজনীয় অবান্তর মনে হয় না, বরং বাড়ি সার্চ হওয়ার আসন্ন সম্ভাবনার মধ্যে সীতেশ নামক পুরুষটিকে তার একটা বিশ্বস্ত অবলম্বন বলেই মনে হয়। মন্টুর বিছানায় শোবার ব্যবস্থা হয়। লজ্জিত সংকুচিত সীতেশ গায়ের জামা খুলতে খুলতে বলে, কি ফ্যাসাদি হলো আজ? কৃষ্ণা জবাব দেয় না। কেন, জলে তো পড়নি? না মানে, চুপচাপ শুয়ে থাকো, আমরা খেতে যাচ্ছি। এক গ্লাস জল দিয়ে যাব? আরো অনেকক্ষণ পরে কৃষ্ণা টেবিলে জল রাখতে আসে। সীতেশ তখনও শোয়নি। মন্টুর একটা বই নিয়ে নাড়াচাড়া করছে। বাইরের পৃথিবী এখন নির্জুম। এখানে ওখানে অলিতে গলিতে খণ্ডযুদ্ধের পর এখন যেন অখণ্ড নিস্তব্ধতা বিরাজ করছে। এমনকি পুলিশের গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে না। হঠাৎ এত বেশি নীরবতা কেমন ভয়ঙ্কর ঠেকছে। কৃষ্ণার দিকে তাকিয়ে সীতেশ বলে, মনে হয় পুলিশি অপারেশন শেষ হয়েছে। কৃষ্ণা একটা খাতা তুলে গ্লাসটা ঢাকা দেয়। হ্যাঁ, সারা শব্দ তো পাচ্ছি না। সীতেশ বলে, তুমি কিন্তু দারুণ ভয় পেয়ে গিয়েছিলে। কৃষ্ণা ঠোঁট উল্টায়, তুমি পাওনি? আমি? সীতেশ সহজভাবে হাসতে চায়। উঠে এসে রাস্তার দিকের জানলাটা খুলে দেয়। অন্ধকারে কিছু দেখার চেষ্টা করে। আকাশে মেঘের ফাঁকে চাঁদের মুখ দেখা যায়। সরু ঘোলাটে চাঁদ, আলো নেই। আকাশটা অদ্ভুত দেখায়। ঠান্ডা বাতাস জলকণা বয়ে আনে। সীতেশের কেমন শীত শীত করে। সে ঘুরে দাঁড়াতেই টের পায় কৃষ্ণাও তার পাশে দাঁড়িয়ে রাস্তা দেখার চেষ্টা করছে। সীতেশের পিঠের কাছে তার শরীরের এক কোমল অংশ। মাথার চুল থেকে নারকেল তেলের গন্ধ আসছে। ঘাড়ের কাছে নিঃশ্বাস পতনের শব্দ। সীতেশ কৃষ্ণার চোখে চোখ রাখে। আজকের রাতটা বড় অদ্ভুত, অনেকদিন মনে থাকবে। কৃষ্ণা জবাব দেয় না। আঙুলের ডগায় চুল জড়িয়ে জড়িয়ে অল্প অল্প হাসে। কেমন ভয় ভয় ম্লান বিবর্ণ হাসি। তবু ওর শীর্ণ শ্যামল মুখ এই গভীর রাতে অনেক বেশি নরম আর সুন্দর দেখায়। গালের ভাঁজে ভাঁজে বয়সের রেখা চোখেই পড়ে না। কিছুক্ষণ তাকিয়ে থেকে শীতের সহসা কৃষ্ণার একখানা হাত ধরে। চাপা গলায় জিজ্ঞেস করে, মাসিমা শুয়ে পড়েছেন? কৃষ্ণা ঘাড় কাত করে, হাত ছাড়িয়ে নেয় না। অল্প অল্প হাসিটুকু লাজুক ভঙ্গিতে আরো প্রসারিত করে বলে, তুমিও শুয়ে পড়ো না। সীতেশ ছটফটে গলায় বলে। এবার কৃষ্ণা হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করে। ওর চোখের পাতা নত হয়। গালে ও চিবুকে গাঢ় লজ্জার ছাপ পড়ে। মুখটা সামান্য গম্ভীর দেখায়। সীতেশ রক্তের মধ্যে যেন উত্তেজনা অনুভব করে। একটু আগের অস্বাভাবিক পরিস্থিতিতে
যে সমস্ত আবেগ অনুভূতি জাঁতাকলে ইঁদুরের মতো ভয়ে আতঙ্কে দমবন্ধ হয়েছিল, এখন বাইরের আকাশে বাতাসে শান্তি ফিরে আসায় তার যেন অস্থির ছটফটে হয়ে মুক্তি চায়। শীতে আরও কাছাকাছি সরে আসে। কৃষ্ণার চোখে এক ধরনের উজ্জ্বল তীব্রতা দেখা দেয়। নিঃশ্বাসের শব্দ কারো হয়, চিবুকের নিচের অংশ কাঁপতে থাকে, বিশ্লিষ্ট ঠোঁটের ফাঁকে সাদা দাঁত চিকচিক করে। সে আস্তে আস্তে মুখ তুলে শীতেশের দিকে তাকায়। শীতেশ কিছু বলে না। কৃষ্ণার শরীরের কাছে আরো ঘন হয়ে আস্তে আস্তে মুখ নামিয়ে আনে। একটা ওষ্ঠাধর আরেকটি ওষ্ঠাধরের কাছে এসে পৌঁছায়। এমন সময় সহসা অন্ধকার কাঁপিয়ে রাইফেল গর্জে ওঠে। সঙ্গে সঙ্গে আকুল তীব্র চিৎকার। শব্দটা এত কাছে এমন প্রবল হয়ে বাজে যে মনে হয় জানলার কাছেই কোথাও গুলি এসে ঠিকরে পড়ল। আছড়ে পড়ল চিৎকারটাও। দুজনেই থরথর করে কেঁপে ওঠে। কৃষ্ণা ভয় ছিটকে সরে যায়। শীতেশ ভয় ভয় তাকায় জানলার দিয়ে। হাত বাড়িয়ে বন্ধ করা সাহস হয় না। সার্চ লাইটের প্রখর আলো ফেলে একটা পুলিশের গাড়িকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। আরও একটা ছুটে আসার শব্দ শোনে। বিবর্ণ মুখে কৃষ্ণাও পাশে এসে উঁকি দেয়। রাত্রির নৈশব্দ চিরে আবার কোথাও পরপর বোমা ফাটে। রাইফেলও গর্জে ওঠে সঙ্গে সঙ্গে। ভূমিকম্পের মতো ঘর দরজা কেঁপে যায়। একটু পরেই আবার সব কঠিন নিথর। মৃত্যুর মতো হিমশীতল স্তব্ধতা আকাশে ছড়িয়ে পড়ে। পুলিশের গাড়ির আলো বাঘের চোখের মতো জ্বলতে থাকে। মনে হয় একটা যুদ্ধের শেষে আর একটা শুরুর জন্য দুপক্ষই রুদ্ধ নিঃশ্বাসে ওত পেতে আছে। কৃষ্ণা চাপা আতঙ্কে বলে, জানলা বন্ধ করো শিগগির। শীতেশ অস্ফুটে আর্তনাদ করে ওঠে। ওই দেখো, সার্চ লাইটের তীব্র আলোয় স্পষ্ট দেখা যায় ভারী বুটের শব্দ তুলে কজন পুলিশ ছুটে আসছে। হাতে উদ্ধত রাইফেল, মুখে চোখে জান্তব উল্লাস। যেন এতক্ষণে ফাঁদ পেতে একটা শিকার ধরতে পেরেছে ওরা। ওদের দুজন একটি তরতাজা যুবকের দেহ দুপা ধরে উঁচিয়ে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে আসছে। অরণ্যের হিংস্র প্রাণী অনেক চেষ্টায় ধাবমান কোনো হরিণ নিহত করে ঘাড়ে গলায় দাঁত বসিয়ে টেনে হিঁচড়ে যেমন নিজের ডেরায় নিয়ে যায়, ঠিক তেমনই। যুবকটির মুখ থেতলে গেছে, চোখ দুটো বিস্ফারিত, সারা শরীর রক্তে মাখামাখি, ঘন কালো চুলে ঢাকা। মাথাটা শক্ত পিচের রাস্তায় রক্তের ছাপ ফেলে ঘষা খেতে খেতে আসছে। গাড়ির কাছে এনে খোলা দরজা দিয়ে পাটাতনের উপর সশব্দে ওরা ছুড়ে দিল দেহটা। সম্ভবত ছেলেটা তখনও বেঁচে ছিল, কেননা শেষবারের মতো একটা তীব্র ক্ষুদ্র গোঙানি যেন শোনা গেল। সেই ভয়ঙ্কর বিভৎস দৃশ্য দেখা মাত্র দুহাতে মুখ ঢেকে কৃষ্ণা আর্তনাদ করে উঠল। শীতেশ কাপা হাতে টান দিয়ে জানলা বন্ধ করে দিল। তারপর সারা রাত্রি ওরা কেউ কোনো কথা বলল না। সারা রাত্রি পরস্পরের দিকে একবার তাকালো না পর্যন্ত। ঠান্ডা নীল পাংশু মুখে শক্ত কঠিন শরীর নিয়ে এই দুই যুবক যুবতী ভাঙাচোরা বাড়িটার তিনতলার একটি অন্ধকার ঘরে সারা রাত্রি তন্দ্রাহীন নির্ঘুম চোখে নিঃশব্দে বসে থেকে সূর্যোদয়ের প্রতীক্ষা করতে লাগলো। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।